বুদ্ধিজীবীদের যে মারছে, এইটা আসলে একজন বলার পর আমিও চিন্তা করছি আসলে তো তাই। কারণ 10 তারিখ থেকে এই যে রাজাকার আলবদর এগুলো বলেন, এরা তো ভাগার তালে ছিল। 14 তারিখ সারেন্ডার সিরিমনি হওয়ার কথা ছিল, কিন্তু এটা ওরা 2 দিন পিছায় এবং এর ভিতরে ওরা কাম সারে। আর পাকিস্তানি ফোর্সের এমন অবস্থা তখন ছিল, মানে ওরা ভাগতেছে, ওরা হাতিয়ার টাতিয়ার বিভিন্ন দিকে ফেলে দিছে, ওদের বিমান টিমান এখানে নাই, ওরা বুঝে গেছে যে ওদের হ্যাঁ যেতে হবে। ওই অবস্থায় ওদের মাথায় ওই ধরনের কোনো বুদ্ধি ছিল না, পরিকল্পনা ছিল না যে আমাদের দেশে একবারে বেছে বেছে ইয়েদেরকে, বুদ্ধিজীবীদেরকে মারবে। এবং এই যেই বুদ্ধিজীবীগুলো মারছে এরা কিন্তু সবাই ঢাকাতেই ছিল, সবাই একসাথে ঢাকাতে কেন ছিল, এইটাও একটা তদন্তের বিষয়। তো আসলে আমি যে জিনিসটা বলতে চাই, এগুলো ওভাবে বলা বলি না করে এটার উপর একটা তদন্ত হওয়া উচিত। বিজয়ের 54 বছরে এসে আপনার অনুভূতি কি? আসলে আমি তো তখন যখন আমরা বিজয় দেখেছি, সেই 71-এর 16ই ডিসেম্বর সকালে, আমার এখনও মনে পড়ে যে মুক্তিযোদ্ধারা যখন ভারতের সীমান্ত অতিক্রম করে আমাদের দেশে আসছিল, আমি চট্টগ্রামের ছেলে, তখন ওরা আমাদের ওখানে পাহাড়ের ওদিক থেকে আসছিল। আমরা যখন খবর পেলাম তখন তো আমি এবং আমার ভাই, আমরা কৌতূহলবশত সকালে যখন শুনলাম মুক্তিযোদ্ধারা আসছে আর দেশ স্বাধীন হয়ে গিয়েছে, আমরা দৌড়ে দৌড়ে গেলাম, তারপর ওদের সাথে আসলাম। তো এই জিনিসটা আমি বলার মানে এইটা যে কীরকম একটা অনুভূতি বোঝাতে পারবো না। আমি মুক্তিযোদ্ধাতে দেখলাম সেই আনন্দে উল্লাসে তারা আকাশের দিকে তাক করে গোলাগুলি করছিল এবং সাধারণ জনগণ তাদের সাথে মিলে বিভিন্ন স্লোগান দিয়ে থানা সদর দিকে ফিরে আসছিল। তো বিষয়টা আসলে আমাকে এখনও খুব আন্দোলিত করে। এবং যখন আমি আমার এই দেশাত্মবোধক গান, বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের সময়কার ওই গানগুলো শুনি, আমার হৃদয়ে স্পন্দন জাগে এবং আসলে আমি একটা আলাদা একটা অনুভূতিতে আন্দোলিত হই। কারণ স্বাধীনতা আল্লাহর নেয়ামত। কোনো জাতিকে স্বাধীনতা আল্লাহ দেন, এবং এটা যদি সুরক্ষা করতে না পারে কোনো জাতি, তাহলে এটা হারায়। এবং স্বাধীনতা যদি একবার হারিয়ে যায় তাহলে গোলামির জিঞ্জির পড়তে হয় এবং নিষ্পেষিত হয় বিদেশি আধিপত্যবাদের করাল গ্রাসে। তো সেই জন্য আমাদের এই স্বাধীনতা যখন এক পর্যায়ে এসে আমরা দেখলাম যে আমরা সেই পিণ্ডির তাবেদারি ছেড়ে যখন দিল্লির গোলামিতে দাসখত দিলাম এবং দিল্লির গোলামিতে, দিল্লির নিষ্পেষণে, দিল্লির এজেন্ডা পূরণে আমরা আমাদের দেশের স্বার্থের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া শুরু করলাম, এবং সরকারগুলো তাদের সাথে সহযোগিতা করলো আমাদের দেশের স্বার্থকে গুরুত্ব না দিয়ে বিদেশি স্বার্থ, বিশেষ করে আমি খোলাখুলি বলি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা তাদের এজেন্ডা পূরণে ব্যস্ত হয়ে গেল। সো বিগত 54 বছরে আমরা সেই ঘটনা পরম্পরায় বিভিন্ন সরকার পরিবর্তনের সময় আমরা দেখেছি এই দিল্লির তাবেদারি করে, তোষামোদি করে আমরা ওদের আধিপত্যবাদটাকে এখানে যাতে এরা শিকড় গেড়ে বসে আমরা সহযোগিতা করেছি এবং আমাদের দেশ আগাতে পারেনি। 54 বছর পরেও আমাদের দেশ স্বাধীনতার সেই স্বাদটি গ্রহণ করতে পারেনি প্রকৃত অর্থে। এবং এর ভিতরে আমরা দেখেছি, যেমন মনে করেন 1975-এ আমরা দেখলাম আমাদের দেশ যখন শেখ মুজিব সেই গণতন্ত্রের কথা বলে, মানুষের স্বপ্ন পূরণের কথা বলে সে মুক্তিযুদ্ধ ডাক দিয়েছিল। তারপর স্বাধীনতা হলো, যদিও উনি ছিলেন না, উনি বিদেশে ছিলেন, পাকিস্তানে বন্দী ছিলেন। এদিকে দেশ স্বাধীন হয়ে গেল, উনি জানেন না। তারপর উনি ফিরে আসার পর একে একে করে অল্প কিছুদিনের ভিতরে ওনার স্বৈরাচারী রূপটি উন্মোচন হলো এবং উনি রক্ষীবাহিনী করলেন, জনগণের উপর নিষ্পেষণ শুরু করলেন। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের কথা বাদ দিয়ে বিদেশি এজেন্ডা পূরণে উনি ব্যস্ত হয়ে গেলেন।
তারপর একদলীয় শাসন বাকশাল গঠনের মাধ্যমে শুরু করলেন। করার পরে যখন আমাদের দেশ প্রায় বিক্রি হয়ে যাচ্ছিল, তখন 1975 সালে আমরা দেখেছি যে কতিপয় দেশপ্রেমিক সেনা সদস্য তারা পট পরিবর্তন করে। এরপর 1990 সালে আপনি দেখেন, সেই 71-ও আপনি দেখেন একজন সেনাবাহিনীর মেজরের ডাক, সে বলেছিল উই রিভোল্ট, বলে সে জীবনের ঝুঁকি নিয়ে জানে যে সে যদি ব্যর্থ হয় তার কোর্ট মার্শাল এবং ফাঁসি ছাড়া আর কোনো গতি নেই। এরপরও সে এই ঝুঁকিটা মাথায় নিয়ে দেশ এবং জাতি এবং বাঙালি জনগণের স্বার্থের কথা চিন্তা করে সেই দিন ডাক দিয়েছিল মুষ্টিমেয় কিছু বাঙালি অফিসার এবং সেনাদের নিয়ে। এবং আমার এখনও মনে পড়ে সে যখন রিভোল্ট করেছিল, বিদ্রোহ করেছিল, তারা 8ম বেঙ্গল রেজিমেন্টে উনি ছিলেন, মেজর জিয়া, চট্টগ্রামে। তো ওরা পরের দিন 26-এর সকালে, সেই শীতের সকালে, কুয়াশাচ্ছন্ন সকালে, আমার এখনও মনে পড়ে যেই 8ম বেঙ্গলের সৈনিকরা যখন আমাদের বাড়ির সামনে দিয়ে 16 শহর ক্যান্টনমেন্ট থেকে পায়ে হেঁটে যাচ্ছিল, তারা ক্লান্ত, শ্রান্ত, এবং তাদের চোখের পাপড়ি, তাদের মাথার ক্যাপ, ব্যারেট ক্যাপের উপরে কুয়াশা রাস্তর পড়ে গিয়েছে। তো আমরা ওই গ্রামবাসী এবং স্থানীয় লোকজন তাদেরকে অনেক সাহায্য করেছি। কেউ একটা গুলির বাক্স ক্যারি করে, কি অন্য কোনো জিনিসপত্র ক্যারি করে, বহন করে তাদেরকে কতদূর তাদের সাথে যাওয়াতে হেল্প করেছি। তো এই জিনিসটা সে ওখান থেকে ডাক দিয়েছিল। সেই একজন, আমি বলার উদ্দেশ্য হচ্ছে, একজন মেজরের ডাকে সেদিন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, এবং তারা যারাই ডাক দিয়েছিল তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে ডাক দিয়েছিল। তারপর দেখেন 90-তে আসলো, যখন প্রেসিডেন্ট এরশাদ, সেও স্বৈরাচারী রূপ ধারণ করলো, তখনও কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তাকে সহযোগিতা করে নাই। যখন সে সহযোগিতা চাইল, তখন ছিলেন জেনারেল নুরুদ্দিন সেনাপ্রধান। তখন সে বলল যে নো স্যার, এনাফ ইজ এনাফ, উই ক্যানট বি উইথ ইউ এনিমোর। তাকে সহযোগিতা করলো না, বাধ্য হয়ে সে জনরোষের মুখে তাকে পদত্যাগ করতে হলো। আরেক স্বৈরাচারের পতন হলো। এরপরে দেখেন আসলো বাঙালির জাতির উপর অভিশাপ হয়ে, গজব হয়ে শেখ হাসিনা। যেই শেখ হাসিনাকে প্রেসিডেন্ট জিয়া তার বাপ পরিবার মারা যাওয়ার 7-8 বছর পরে তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিল। সে ওখানে 7-8 বছর ছিল ভারতে থাকাকালীন সময়ে সে তো ওখানে তার মগজ দোলা হয়েছে এবং তাকে ট্রেনিং করছে। বাস সে আসছে, সে আসার কয়েক মাস পরেই প্রেসিডেন্ট জিয়া নিহত হন। তারপর পরবর্তীতে সে ক্ষমতায় আসে এক সময়ে, তারপর সরকার পরিবর্তন হয়। লাস্ট যখন তারা ক্ষমতায় আসে, তখন এক নাগারে তারা পরপর অসাংবিধানিকভাবে, অন্যায়ভাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা দিনের ভোট রাতে করে, ডামি নির্বাচন, কত ধরনের বাহানা করে, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি বাতিল করে তাদের পার্মানেন্ট ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করে নিল। এবং এইগুলো সব কিছুর প্রেসক্রিপশন হচ্ছে ভারতের। এই ভারতের প্রেসক্রিপশানে তারা এই জিনিসগুলো করলো, এবং বাঙালি জাতির উপর একটা কষ্টের পাথর হয়ে চেপে রইল। বাট বাঙালি জাতি যোদ্ধার জাতি, আমরা এর আগেও দেখেছি। যদিও আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের আজকের যে বিজয় দিবস, আমাদের বিজয় দিবসের কৃতিত্বটা ছিনিয়ে নিতে চায় ভারত। এখানে আমি একটা কথা বলতে চাই যে ভারত আমাদের সাহায্যে এসেছিল, হ্যাঁ, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের জনগণকে তাদের দেশে শরণার্থী হিসাবে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, আমরা কৃতজ্ঞ। কিন্তু ওর জন্য তারা বিশ্ব থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতাও পেয়েছে। কিন্তু তারা, আমাদের মুক্তিযোদ্ধারা যখন প্রায় স্বাধীনতার দ্বার প্রান্তে, বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল 9 মাস, 7 মাস, 8 মাস যুদ্ধের পর, তখন কেবলমাত্র 10 দিন আগে, ডিসেম্বরের 3 তারিখে ভারত যুদ্ধের ঘোষণা দিয়ে যোগদান করলো আমাদের মুক্তিবাহিনীর পাশাপাশি সহযোগিতা করার কথা বলে। এখন পুরো কৃতিত্বটা তারা নিতে চায়।
আপনার হয়তো মনে আছে 16ই ডিসেম্বর যখন সরোয়ার্দী উদ্যানে সেই সারেন্ডার ইনস্ট্রুমেন্টটা সাইন হয়, এক জেনারেল নিয়াজি এবং জেনারেল অরোরা, ওখানে কিন্তু আমাদের যোদ্ধার সর্বাধিনায়ক ওসমানী, জেনারেল ওসমানী কিন্তু ছিলেন না, এবং অনেকে বলে তাকে ইচ্ছে করে ওখানে রাখা হয়নি, এবং ওই দিন তাকে হেলিকপ্টারে সিলেটে কি একটা উদ্দেশ্যে ওখানে পাঠানো হয়, এবং ওখানে মেকানিক্যাল ফল্ট দেখে সে ওখান থেকে আর আসতে পারেনি, সে ওখানে থাকেনি। সাইন করেছে ভারতের পক্ষ থেকে অরোরা এবং পাকিস্তানের পক্ষ থেকে নিয়াজি, কিন্তু যুদ্ধটা কিন্তু ভারত পাকিস্তানের ছিল না, যুদ্ধটা ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে। তো এইভাবে তারা প্রথম থেকেই তাদের নিয়ত কিন্তু খারাপ, তাদের এজেন্ডা কিন্তু খারাপ। তারা তাদের এজেন্ডা নিয়ে আমাদেরকে সাহায্যের নাম করে বন্ধু সেজে এসেছিল, এবং পরবর্তীতে জিনিসটা আমাদের কাছে, বাঙালি জনগণের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে তারা আমাদের বন্ধু কখনো ছিল না এবং আমাদের বন্ধু কখনো হবে না। তারা বারবারই এসেছে আমাদের সাহায্য সহযোগিতার নাম দিয়ে তাদের এজেন্ডা পূরণ করার জন্য। তো একইভাবে এই মুক্তিযুদ্ধের কথা আমি বলতে গিয়ে শুধু এটাই বললাম যে আমরা বাঙালি জনগণ এখনও বুঝতে পারি না, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন বয়ান দিয়ে আমাদেরকে এমন হিপটোনাইজ করে ফেলছে। ওই যে একটা মিথ্যা কথা 10 বার বললে যেরকম সত্য মনে হয়, একই কথা তারা বিভিন্ন সময়ে, যেমন ইভেন কি এই এখন এটা অনেক বিতর্কিত হচ্ছে, বুদ্ধিজীবীদের যে মারছে, এইটা আসলে একজন বলার পর আমিও চিন্তা করছি আসলে তো তাই। কারণ 10 তারিখ থেকে এই যে রাজাকার আলবদর এগুলো বলেন, এরা তো ভাগার তালে ছিল। 14 তারিখ সারেন্ডার সিরিমনি হওয়ার কথা ছিল, কিন্তু এটা ওরা 2 দিন পিছায় এবং এর ভিতরে ওরা কাম সারে। আর পাকিস্তানি ফোর্সের এমন অবস্থা তখন ছিল, মানে ওরা ভাগতেছে, ওরা হাতিয়ার টাতিয়ার বিভিন্ন দিকে ফেলে দিছে, ওদের বিমান টিমান এখানে নাই, ওরা বুঝে গেছে যে ওদের যেতে হবে। ওই অবস্থায় ওদের মাথায় ওই ধরনের কোনো বুদ্ধি ছিল না, পরিকল্পনা ছিল না যে আমাদের দেশে একবারে বেছে বেছে ইয়েদেরকে, বুদ্ধিজীবীদেরকে মারবে। এবং এই যেই বুদ্ধিজীবীগুলো মারছে এরা কিন্তু সবাই ঢাকাতেই ছিল, সবাই একসাথে ঢাকাতে কেন ছিল, এইটাও একটা তদন্তের বিষয়। তো আসলে আমি যে জিনিসটা বলতে চাই, এগুলো ওভাবে বলা বলি না করে এটার উপর একটা তদন্ত হওয়া উচিত। এবং আমরা গত পরশুদিনও আমার দেশে একটা হেডলাইন দেখেছি যে শেখ হাসিনার সময় একটা আর্টিকেল দেখেছি, কে যেন লিখছেন, আবুল আসাদ লিখেছেন সাংবাদিক, যে এই যে হাসিনার সময় এই বুদ্ধিজীবী হত্যার তদন্তের বিষয়টি ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল। তো এইটা আমরা বুঝতে পারি, এই যে বিডিআর তদন্ত মতো এইটা ধামাচাপা দিয়ে রাখা হয়েছে কেন? কারণ এখানে যাদের নাম বের হয়ে আসবে তারা হাসিনার দোস্ত ছিল। তো সেই জন্য আমার মনে হয় এই জিনিসগুলো জাতির সামনে, আমাদের জাতির ইতিহাসকে পরিষ্কার করার জন্য, আমাদের আগামী প্রজন্মের কাছে ক্লিয়ার করার জন্য এই জিনিসগুলো করা উচিত। এগুলো বললাম। আপনি আজকের অনুভূতির কথা বললেন, আসলে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া। কারণ আমরা স্বাধীনতা পেয়েও স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারিনি, কিন্তু আমরা আসলে ওই স্বাধীনতার যে চেতনা, এইটা যখন আমরা বুকে ধারণ করি এবং আমাদের সামনে যখন বিভিন্ন ধরনের বয়ান এসে আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের জাতিকে, তখন আমরা খুবই আহত হই।